উচ্চ মাধ্যমিক 2026 চতুর্থ সেমিস্টারের ইএনভিএস বা পরিবেশবিদ্যা বিষয়ের কোন কোন প্রশ্নগুলি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কাজেই যারা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে ছাত্রছাত্রী রয়েছে তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। এই প্রশ্নগুলি তোমাদের 2 নম্বর এবং 6 নম্বরের জন্য রয়েছে এবং এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং পরীক্ষার আগে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী খুব ভালোভাবে এই প্রশ্নগুলিকে প্র্যাকটিস করে রাখো। তো কী কী প্রশ্ন পড়বে? প্রথমে আসবো আমরা 2 নম্বরের জন্য তোমরা কী কী প্রশ্ন পড়বে। প্রথম, মানব স্বাস্থ্যের উপর ওজোন স্তর হ্রাসের দুটি প্রভাব উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন করবে কৃষিক্ষেত জাত বৃষ্টির জলবাহিত বর্জ্য কীভাবে জল দূষণ ঘটায় তা লেখো। 3 নম্বর প্রশ্ন করবে মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণের দুটি উপায় আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন করবে শব্দ প্রচিত শ্রবণ শক্তি হ্রাস কাকে বলে। পরবর্তী প্রশ্ন করবে তেজস্ক্রিয় দূষণের দুটি মানব সৃষ্ট কারণ উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন করবে দুটি জলবাহিত রোগের নাম উল্লেখ করে তাদের প্রাদুর্ভাবের কারণ লেখো। পরবর্তী প্রশ্ন করবে নমামি গঙ্গে কর্মসূচির উদ্দেশ্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন করবে ভারতে বাস্তবায়িত দুটি সিডিএম প্রকল্পের নাম উল্লেখ করে। সিডিএম থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, ইম্পর্টেন্ট। যে প্রশ্নগুলো দিচ্ছি তোমরা যদি ভেবে থাকো যে হুবহু সেই প্রশ্নটাই আমরা পড়বো, এটা কিন্তু আমি কখনোই বলবো না যে হুবহু সেই প্রশ্নটাই আসবে। তবে যে টপিকগুলোর ওপর ভিত্তি করে প্রশ্নগুলো দিচ্ছি সেই টপিকগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, সেই টপিকগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। সুতরাং সেই টপিকগুলোর ওপর তোমরা কিন্তু প্রশ্ন করে রাখবে, যেমন নমামি গঙ্গে, জলবাহিত রোগ, তেজস্ক্রিয় দূষণ, ঠিক আছে? এই যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর ওপর কিন্তু প্রশ্ন তোমাদেরকে রেডি করতে হবে। এরপর পরবর্তী যে প্রশ্ন করবে এগুলো কিন্তু সব 2 নম্বরের জন্য আমি বলছি। পরবর্তী প্রশ্ন পড়বে যে পরিবেশ ব্যবস্থাপনা কেন প্রয়োজনীয় তা সংক্ষেপে আলোচনা করো। তার পরবর্তী প্রশ্ন করবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার অন্তর্গত দুটি কৌশল কম্পোস্টিং এবং পৃথকীকরণ বলতে কী বোঝো। তারপর প্রশ্ন করবে 4R ব্যবস্থাপনা কাকে বলে, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষাতে কিন্তু এই প্রশ্ন এসে থাকে। তার পরবর্তী প্রশ্ন করবে ব্যাঘ্র প্রকল্প যেটাকে বলা হয় প্রজেক্ট টাইগার বাস্তবায়নের মূল উদ্দেশ্য কী ছিল। তার পরবর্তী প্রশ্ন করবে দূষণকারীর ক্ষতিপূরণ প্রদান নীতিটি উল্লেখ করো, ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর করবে ভারতের জৈব বৈচিত্র্য আইন 2002 এর গুরুত্ব কী। নেক্সট করবে ভারতীয় বন আইন 1927 মুখ্য বিষয়বস্তু কী ছিল। নেক্সট করবে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বা নিয়মাবলী 2002 অনুযায়ী নীরবতা অঞ্চল বলতে কী বোঝো। এগুলো তোমরা কিন্তু প্রত্যেকেই 2 নম্বরের জন্য ভালোভাবে প্রস্তুত করে রাখবে। এরপর তোমরা 6 নম্বরের জন্য যে প্রশ্নগুলি বলছি সেগুলো কিন্তু ভালো করে নোট করে রাখো, সেই টপিকগুলোর উপর কিন্তু রেডি করে রাখবে। প্রথম করবে পরিবেশ দূষণ কী। 6 নম্বরের জন্য শুধু দূষণকে লিখলে হবে না, সেই দূষণ কী, কাকে বলে, কী কী ধরনের পরিবেশন হয়, মৃত্তিকা দূষণ, জল দূষণ, তার কারণ ফলাফল সবকটা কিন্তু তোমাকে সঠিকভাবে পয়েন্ট করে করে ব্যাখ্যা করতে হবে। পরবর্তী প্রশ্ন করবে বায়ু দূষণের 2টি প্রধান উৎস লেখো। অর্থাৎ তুমি শুধু 2টি যদি প্রধান উৎস লিখে দাও তাও কিন্তু হবে না, ঠিক আছে? তো তোমাকে সেই 2টি যে দূষণ রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? আর যদি এটা তোমাদের সম্ভবত 2 নম্বরের জন্য এই প্রশ্নগুলো দেবে, পরিবেশন কী, এটা সম্ভবত 6 নম্বর দেবে না। তো যদি বা এই ধরনের কোনো প্রশ্ন দেয় তোমাদেরকে আমি বলে রাখছি সেগুলোর ক্ষেত্রে লিখবে। এগুলো সব 2 নম্বরেরই প্রশ্ন, 6 নম্বরটা এখন আসেনি, 6 নম্বরটা পরবর্তীতে, ঠিক আছে? তো সরি ফর দ্যাট। পরবর্তীতে 6 নম্বরের জন্য প্রশ্নগুলো আসছে, এগুলো আপাতত 2 নম্বরের জন্য। ভাইব্রেশনের 2টি প্রধান উৎস লেখো। তার পরবর্তী করবে জলের মান যাচাই করার জন্য 2টি গুরুত্বপূর্ণ স্থিতিমাপ লেখো। গ্লোবাল ওয়ার্মিং কি, ভীষণ গুরুত্বপূর্ণ, এটা আবার 6 নম্বরের মধ্যেও কিন্তু ঢুকিয়ে দিতে পারে প্রশ্নগুলোকে। দূষণজনিত রোগের একটি কারণ এবং তার উদাহরণ এবং তার কারণ লেখো। মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণের 2টি পদ্ধতি লেখো। ওজোন স্তর হ্রাসের 2টি ক্ষতিকর প্রভাব লেখো। শব্দ দূষণের 2টি সাধারণ উৎস লেখো। এবার এখানে একটা যে প্রশ্ন আমি বললাম তোমার যে 4R কি, 4Rটা তোমাদের কিন্তু 2 নম্বরে যদি দেয় তাহলে 4R 3টে কী শুধু লিখে দেবে, আর যদি 6 নম্বরের জন্য দেয় সেক্ষেত্রে কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাকে ব্যাখ্যা করতে হবে। আরও 2 নম্বরে কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, যেমন কি পরিবেশ ব্যবস্থাপনা কি সংজ্ঞা দাও। বর্জ্য ব্যবস্থাপনার 4টি আর কী, দুবার রিপিট হয়ে গেছে প্রশ্নটা, ঘুরিয়ে এভাবে দিতে পারে। জল দূষণ নিয়ন্ত্রণের জন্য 2টি আইন উল্লেখ করো, শুধুমাত্র আইন 2টি নাম লিখলেই হবে। ওয়াইল্ড লাইফ অ্যাক্ট 1972 এর 2টি উদ্দেশ্য লেখো।
পরিবেশ ব্যবস্থাপনায় একটি সামাজিক এবং একটি নৈতিক দৃষ্টিভঙ্গি লেখো। বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য কোন আইন প্রযোজ্য তা লেখো। পরবর্তী করবে এনভায়রনমেন্ট অ্যাক্ট 1986 এর দুটি উদ্দেশ্য লেখো। পাবলিক লিয়েবিলিটি ইন্স্যুরেন্স অ্যাক্ট 1991 এর উদ্দেশ্য কী। এইবার আমরা যেগুলো আসবো সেগুলো হচ্ছে তোমাদের সম্পূর্ণ 6 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। কিছু কিছু প্রশ্ন ঘুরিয়ে 2 নম্বর বা 6 নম্বরের মধ্যে ডাইভার্ট করে দেয়, সেক্ষেত্রে একটু অসুবিধা হয় ছাত্রছাত্রীদের বুঝতে যে কেমন করে উত্তরগুলো আমরা লিখবো, সেক্ষেত্রে আমি একটু বলে দিলাম। তো এবারে তোমাদের 6 নম্বর প্রশ্নগুলো কিন্তু ভেঙে ভেঙে আসবে, কখনো 3+3, কখনো 2+4, কখনো 4+2, কখনো 1+5 এভাবে দিতে পারে, বা সরাসরি 6 নম্বরও দিতে পারে। তো বেশিরভাগ তো আমরা দেখতে পাবো যে ভেঙেই প্রশ্নগুলোকে দেওয়া হয়। তো কী কী প্রশ্ন দেবে, প্রথম দেখো বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী প্রধান গ্যাসগুলি কী কী, সাথে করবে জলবায়ু পরিবর্তনে এর ভূমিকা আলোচনা করো। 2+4 থাকছে এই প্রশ্নটাতে। পরবর্তী প্রশ্ন করবে ভূগর্ভস্থ জল দূষণ কীভাবে রোধ করা যায়, সাথে তেজস্ক্রিয় দূষণের প্রভাবগুলি আলোচনা করো, এটাও থাকছে 2+4। এর পরবর্তী হচ্ছে যে ভারী ধাতু কীভাবে মৃত্তিকা দূষণ হয়, ভারী ধাতু দ্বারা কীভাবে মৃত্তিকা দূষণ হয়, মানব স্বাস্থ্যের প্রভাব ব্যাখ্যা করো, এটা থাকবে 2+4। পরবর্তী প্রশ্ন অম্ল বর্ষা কীভাবে সৃষ্টি হয়, এর ক্ষতিকারক প্রভাব আলোচনা করো, এটাও থাকবে 2+4। পরবর্তী প্রশ্ন জৈব চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো, সাথে করবে সবুজ উদ্ভাবন বলতে কী বোঝো, এটা থাকবে 4+2। পরবর্তী প্রশ্ন করবে পরিবেশ ব্যবস্থাপনার প্রধান অভিমুখগুলি বর্ণনা করো, এটা থাকবে সম্পূর্ণ 6 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। এরপর তোমরা করবে যে বন্য প্রাণী সংরক্ষণ আইন 1972 এর সাফল্য ও প্রভাবগুলি আলোচনা করো, সাথে বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1981 এর মূল বিধানগুলি লেখো, 3+3। তার পরবর্তী প্রশ্ন করবে বন সংরক্ষণ আইন 1980 এর প্রধান উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো, সাথে করবে মোটর ভেহিকেল আইন 1988 অনুযায়ী নাবালকের অপরাধের জন্য কী বিধান রয়েছে, এটা কিন্তু 4+2 থাকছে, এটা করবে। আরও কিছু প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, যেমন কি ওজোন হ্রাস, ইউভি বিকিরণ এবং জলবায়ু পরিবর্তনের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো, এই সমস্যাগুলি কমানোর জন্য দুটি আন্তর্জাতিক উদ্যোগ লেখো, 4+2 থাকছে অংশ থেকে এই প্রশ্নটা থেকে। তারপর সিডিএম অর্থাৎ ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম, এটা থেকে আমি বলেছিলাম যে সিডিএম থেকে প্রশ্ন কিন্তু 2 বা 4 নম্বর আসতে পারে। তো সিডিএম কী এবং বৈশ্বিক পরিবেশ ব্যবস্থাপনায় এই কী ভূমিকা রাখে তা ব্যাখ্যা করো, সিডিএম প্রকল্পের দুটি উদাহরণ এবং সুবিধা লেখো। পরবর্তী প্রশ্ন গাঙ্গে অ্যাকশন প্ল্যান এর প্রধান উদ্দেশ্য, কৌশল এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ লেখো, সম্পূর্ণ 6 নম্বর গঙ্গা অ্যাকশন প্ল্যান থেকে। পরবর্তী প্রশ্ন করবে শহুরে পরিবেশে বায়ু দূষণের উৎস, প্রভাব এবং পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো, বাস্তবায়নযোগ্য দুটি উন্নত নিয়ন্ত্রণ কৌশল লেখো, এটাও থাকছে 4+2। এরপর তোমরা করবে যে কঠিন এবং তরল বর্জ্য ব্যবস্থাপনা ব্যাখ্যা করো, প্রতিটি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও, ঠিক আছে, এটাও থাকছে 4+2। এরপর আমরা যাব ওয়াটার অ্যাক্ট, যেটা হচ্ছে তোমার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন 1974 এর আইনগুলিকে ব্যাখ্যা করতে হবে, সাথে এই বিধানগুলি দূষণ নিয়ন্ত্রণে কীভাবে সাহায্য করে দুটি উদাহরণ দাও, ঠিক আছে। নেক্সট হচ্ছে মোটর ভেহিকেল অ্যাক্ট 1988 এবং নয়েজ পলিউশন রুলস 2000 কীভাবে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সাহায্য করে লেখো, সম্পূর্ণ 6 নম্বর। পরবর্তী প্রশ্ন কেন পরিবেশ ব্যবস্থাপনা সমাজের সমন্বিত দায়িত্ব হিসাবে বিবেচিত হয় তা ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটি ছিল আমাদের আজকের পরিবেশবিদ্যা অর্থাৎ ইএনভিএস বা এনভায়রনমেন্টাল সায়েন্সের শেষ সাজেশন প্রশ্ন। তো উচ্চ মাধ্যমিক 2026-এর 4th সেমিস্টার বা চতুর্থ সেমিস্টারের 2 নম্বর এবং 6 নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমাদের গুরুত্বপূর্ণ ছিল সেই প্রশ্নগুলি তোমাদের সাজেশন হিসাবে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং অনেকটা হেল্পফুল মনে হবে। তবে শেষ মুহূর্তেও বলে রাখবো, যদি কেউ ভাবো হুবহু এই প্রশ্নগুলি কমন পাবো এমন কিন্তু নয়, তুমি পেতেও পারো। আবার যে প্রশ্নগুলো আমি দিলাম সেই টপিকগুলোকে তুমি ভালোভাবে কভার করো, আশা করব সেখান থেকে তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং লাইক করো। আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এর আগেও আমি অনেকগুলো সাজেশন তোমাদের দিয়ে দিয়েছি, যেটা দেখোনি অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে সরাসরি দেখে নিতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও দেখে নিতে পারো। আজকের ভিডিও এই পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয়ের সাজেশন নিয়ে।